সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব বিএনপির ভরসায় থাকবে না আওয়ামী লীগ, প্রস্তুতি নিচ্ছেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শেখ হাসিনাকে আসামি করতে পারেননি এক দেনাদার বাপের ছেলে, তবে সফল হয়েছে নিজের নানা খালুকে ফাঁসাতে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব পাড়ার ছিচকে মাস্তান থেকে আইনমন্ত্রী বনে গেলে যা হাল হয় দেশের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইউনুস নূরজাহানের বিচারের দাবিতে ঢাবিতে বিক্ষোভ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইউনুস, আসিফ নজরুল ও শফিকুল আলমদের নামে মামলার আবেদন, মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে নয়া মোড়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ভোটের পরেই সীমান্ত লাগোয়ার এলাকায় হিংসা, পুশ ইন ঠেকাতে সতর্ক ঢাকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ফেসবুকে মাদক বিরোধী পোস্ট, ছাত্রদল নেতা টেটাবিদ্ধ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা যুগের ইতি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ভারতকে সবচেয়ে বড় সন্ত্রাসী বলল পাকিস্তান সেনাবাহিনী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব উপসাগরীয় অঞ্চলের শ্রেষ্ঠত্ব ও মার্কিন নিরাপত্তার মিথ ভাঙছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের মূলধারার রাজনীতি দুই ভাগে বিভক্ত, এক আওয়ামী লীগ, দুই আওয়ামী বিরোধী। বাংলাদেশে দীর্ঘকাল ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, ক্ষমতায় ছিল বিএনপিও। সময়ের হাত ধরে সবকিছু বদলে যায়। বাংলাদেশের রাজনীতির গতানুগতিক ধারার পরিবর্তন হয়েছে, বিশেষ করে ২৪-এর গণ অভ্যুত্থানের পর। জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকারকে সরিয়ে অবৈধ উপায়ে ইউনুস ক্ষমতা দখল করেন। মানুষ যে আশা নিয়ে ইউনুসকে ক্ষমতায় আসীন করেছিল, তাদের সেই আশা পূরণ হয়নি। উল্টে বাংলাদেশ সব দিক দিয়ে পিছনের সারিতে চলে গিয়েছিল। ফলে দেশবাসী চেয়েছিল দ্বিতীয় দফায় আরও একটি পরিবর্তন। সেই পরিবর্তনের হাত ধরে বিএনপি ক্ষমতায় আসীন হয়েছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। অনেকে বলছে ১২ই ফেব্রুয়ারির নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন। সবকিছু আগে থেকেই সাজানো ছিল, দরকার ছিল একটা শিলমোহরের। ১২ই ফেব্রুয়ারির নির্বাচন আসলে সেই শিলমোহরের কাজ করেছে। এই অবস্থায় আওয়ামী লীগ এবং হাসিনার ঘরোয়াপসির বিষয়টি নিয়ে ফের শুরু হয়েছে গুঞ্জন। তারেক রহমানকে একটি গণমাধ্যমের তরফ থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জানতে চাওয়া হয় দলটির বিষয়ে তার বা তার দলের অবস্থান কি। জবাবে তিনি আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি, তবে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে নন। কারণ আজ যদি তিনি কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেন, তাহলে আগামী দিনে তার দলকে অন্য কোনো দল নিষিদ্ধ ঘোষণা করবে না, তার নিশ্চয়তা কোথায়? এই বিবৃতির পর মনে হতেই পারে তারেক রহমান চাইছেন আওয়ামী লীগ দেশে ফিরুক। এর পিছনে বেশ কয়েকটি যুক্তিও উঠে আসতে শুরু করেছে। সেই যুক্তি নিয়ে পর্যালোচনা দূরে সরিয়ে রেখে আলোচনা করা যাক বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিষয়টি। বাংলাদেশের রাজনৈতিক মহলে এখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আওয়ামী লীগ কি বিএনপির ভরসায় রাজনীতি করবে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়ে দিয়েছেন তারা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার পক্ষপাতী নন। অথচ নির্বাচনের প্রাক্কালে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গলায় শোনা গিয়েছিল ঠিক উল্টো কথা। অনেকে এখন বলছেন আওয়ামী লীগের ভোট বিএনপির দিকে টানতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছিলেন, আর ভোট মিটতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। এর থেকে বোঝা যাচ্ছে অবৈধ ইউনুস সরকার তাদের মেয়াদ আরও বাড়িয়ে নেওয়ার জন্য তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছেন। সমস্যা হল বাংলাদেশের রাজনীতি কোনোভাবেই আওয়ামী লীগকে বাদ দিয়ে হয় না। তবে কি তারেক সরকার ওই দলটির ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে? বিশ্লেষকেরা বলছেন অবৈধ ইউনুস সরকারের নির্বাহী আদেশের কোনো মূল্য নেই, কারণ এই সরকার জনগণের ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসীন হয়নি। তারা গোলেমালে ভাঁকতালে ক্ষমতা দখল করেছি। জুলাই অগাস্টের গণঅভ্যুত্থানের কারণে জাতীয় রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়, ইউনুস সরকার সেই শূন্যস্থান দখল করে।
বলা হচ্ছে বিএনপি সরকার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুললেও দলের কিছু যাবে না, কিছু আসবে না। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় না থেকেও মানুষের মনের গভীরে জায়গা করে নিয়েছে। হাসিনা সরকারের সব কিছু যে ঠিকঠাক ছিল তা নয়, তবুও এত কিছুর পরেও হাসিনার শাসনমলে বাংলাদেশে সার্বিকভাবে উন্নত হয়েছে। আর বিএনপি ক্ষমতায় আসার ফলে যারা মনে করছে দেশে গণতন্ত্র ফিরে এসেছে, তারা ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছেন। যদি তারেক রহমান হাসিনার দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতেন, তাহলে প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার কয়েকদিনের মধ্যে ঘোষণা করতেন, বাংলাদেশে গণতন্ত্র ফেরার নতুন অঙ্গীকারের স্থিতিশীলতা ও টেকসইতা নির্ভর করবে তারেক রহমান কিভাবে এই গুরুত্বপূর্ণ কিন্তু এড়িয়ে যাওয়া সমস্যার বিষয়টি পরিণত করার মোকাবিলা করেন তার ওপর। একটা পুরো জাতিকে বোকা বানানোর কি নিখুঁত ছকটানা কষেছিল একটা কিশোর আর তার বাপ। এই যে বাপ বেটার ফন্দি, আর তাকেই জুলাই দাঙ্গার নায়ক সাজিয়ে পুরো জাতির চেতনার লাশটা আবারও গুম করার আয়োজন, এটাই তো সেই সুধী মহাজনের ডিজাইন করা বাংলাদেশ বিনির্মাণের আসল চেহারা। পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনটা পড়লে যে কোনো বিবেকবান মানুষের কপালে হাত চলে আসবে। বাবার দেনার দায়ে জমি জিম্মা দিয়ে পালানো, মায়ের সঙ্গে ডিভোর্সের পর বাপের শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনকে শায়েস্তা করে খেলা, আর সেই ব্যর্থতার জ্বালামিটাতে ২০২৪ সালের জুলাই দাঙ্গাকে পুঁজি করে পুরো একটা মামলা দাঁড় করিয়ে দেওয়া হলো। আসামির তালিকায় শেখ হাসিনা থেকে শুরু করে বাদীর নিজের নানা, মামা, খালা, খালু সবাই। যেন কার্নিভাল, যেখানে পুরো দেশের শাসক আর আপন রক্তের লোকগুলো এক কাতারে দাঁড় করানো। নাদিম সাহেব দিব্যি এজাহারে বলেছেন তার মাথায় গুলি লেগেছে, তাকে পুলিশ তুলে নিয়ে গেছে, অচেতন অবস্থায় ফেলে রেখেছে। অথচ পিবিআই যখন যাত্রাবাড়ি কদমতলীর সিসিটিভি ফুটেজ, হাসপাতালের রেকর্ড, সংবাদ মাধ্যমের ভিডিও খুঁজেছে, তখন কোথাও এই ঘটনার ছায়াটুকুও খুঁজে পাওয়া যায়নি। গুলিবিদ্ধ হওয়ার মতো বড় একটা ঘটনার কোনো প্রেসক্রিপশন পর্যন্ত নেই। এটা কোনো ফাঁক ফোকরের গল্প না, এটা পুরোপুরি একটা নির্মম ম্যানুফ্যাকচার্ড কেস। এবার আসল খেলাটা বোঝার পালা। যে লোকটা পুরো নাটকের স্ক্রিপ্ট লিখেছে সে আর কেউ নয়, স্বয়ং বাদীর বাবা এস.এম. ইকরামউদ্দিন শিহাব। লোকটা ট্র্যাভেল এজেন্সির ব্যবসা করে এক ভুক্তভোগী তারিক মামুনের কাছ থেকে আমেরিকা পাঠানোর নামে ৫৫ লাখ টাকা নিয়েছে। টাকা মারার পর আত্মগোপন, তারপর সালিশ বিচার, সব বাকি। পাওনাদার যখন পিছু ছাড়েনি, তখন শিহাব সাহেব ছেলেকে নায়ক সাজিয়ে পুরো দায়টা আওয়ামী লীগ আর শেখ হাসিনার ঘাড়ে চাপিয়ে দেওয়ার সিনেমা বানিয়ে ফেললেন। এই লোকটা আসলে সেই চক্রেরই সন্তান, যারা জানে কিভাবে গুজব, মিথ্যা মামলা আর ভিকটিম কার্ড খেলে ক্ষমতার মসনদ পর্যন্ত ওঠা। আর এই পুরো ধ্যাসটামোটাকে সম্ভব করেছিল সেই ২০২৪ সালের ডিপ স্টেটের ম্যানুফ্যাকচার্ড ষড়যন্ত্র, যার নাম জুলাই দাঙ্গা। কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম দখল করে বিদেশি অর্থায়নে গড়ে ওঠা জঙ্গি চক্র, তাদের সঙ্গে দালালিতে নামা বিপদগামী প্রশাসনের অংশ আর ছায়া মিডিয়া একযোগে যে লুটপাট, অগ্নিসংযোগ আর হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই ন্যারেটিভকে বৈধতা দিতে এই মিথ্যা মামলাগুলোই ছিল মলম। নাদিমের মামলাটা তারই এক চুল পরিমাণ নমুনা, যেখানে দোষী আর নির্দোষের কোনো সংজ্ঞা থাকে না, শুধু পলিটিক্যাল টুল হিসাবে মানুষকে ব্যবহার করা হয়। পিবিআইয়ের প্রতিবেদনের ভাষায় লেখা হয়েছে, অভিযোগটি উদ্দেশ্যপ্রণোদিত এবং বিশেষ রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে দায়েরকৃত। আরও বলা হয়েছে, বাদী তার নিজের ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারদের পর্যন্ত আসামি করেছে, যাদের সন্তানেরা এই আন্দোলনে গিয়েছিল বলেও দাবি আছে। তাতে বোঝা যায় ক্ষমতার পালাবদলের ধোঁয়ায় প্রতিহিংসার রাজনীতি কিভাবে একটা জাতিকে নাস্তানাবুদ করছে। যেখানে সত্যের কোনো দাম নেই, সেখানে শিহাবদের বংশধরেরা নায়ক, আর একটা রাজনৈতিক শক্তির নেতৃত্বকে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে নির্মূলের টার্গেট বানানো হয়। ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত সেই সুধী মহাজনের সরাসরি ক্ষমতা না থাকলেও তার সৃষ্টি করা এই ভয়ঙ্কর দৃষ্টান্ত থেকে পুরো জাতির শিক্ষা নেওয়া উচিত। কি করে একটা ১৬ বছরের কিশোরকে অস্ত্র বানিয়ে আবেগী জনতার ভিড়ে সত্যকে মুছে ফেলার রাজনীতি চলে? কি করে একটা অর্থলোভী কোতারক বাপ তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে গণ আন্দোলনের নামে ভুয়া মামলা দেয়? আর কি করে একটা তদন্ত সংস্থা দীর্ঘ তদন্ত করে সেই অপকর্ম ধরে ফেলে? এটাই সেই আসল চেহারা। বাস্তবতা হচ্ছে, এই জুলাই দাঙ্গা নামের ভাত্রামিটা ছিল কেবল একটি রাজনৈতিক ন্যারেটিভ দখলের যুদ্ধ।
দেশের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর বৈধতা পেতে এইসব মিথ্যা কেস, জোর করে ভিকটিম বানানো, ডকুমেন্ট জালিয়াতি তৎকালীন শাসক গোষ্ঠীর নিত্যদিনের অস্ত্র ছিল। তাদের পোষা মিডিয়া সেগুলো নিয়ে রোজ শিরোনাম বানিয়েছে, আর সত্যিটা পিবিআইয়ের ফাইলে চাপা পড়ে থেকেছে। নাদিমের কেসটা শুধু একটা উদাহরণ নয়, এটা হলো পুরো সিস্টেম্যাটিক ষড়যন্ত্রের জীবন্ত স্বীকারোক্তি। আসাদুজ্জামান সাহেব বিএনপির স্বঘোষিত আইনমন্ত্রী, মানে রাষ্ট্রের যে মানুষটার কাজ আইনের শাসন নিশ্চিত করা, বিচারহীনতার বিরুদ্ধে দাঁড়ানো, সেই মানুষটা সাংবাদিকের সামনে বললেন, মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া। এই একটা বাক্যে তিনি যা করলেন সেটা হলো রাষ্ট্রের পক্ষ থেকে মবকে একটা দার্শনিক ভিত্তি দিয়ে দিলেন। পিটিয়ে মারাটা এখন আর অপরাধ না, এটা এখন রিঅ্যাকশন। প্রশ্ন হলো কার রিঅ্যাকশন, কিসের রিঅ্যাকশন, আর সেই রিঅ্যাকশনের সীমাকে ঠিক করবে মন্ত্রী নিজে, না যে লাঠি হাতে দৌড়াচ্ছে সে? ২৪ অগস্টের পর থেকেই দেশে সংখ্যালঘুদের উপর যা হয়েছে, হিন্দু পরিবারের বাড়িঘরে আগুন, মন্দির ভাঙচুর, জমি দখল, মানুষ খুন, এগুলো কি সেই জনগণের প্রতিক্রিয়া? তাহলে সেই জনগণ কারা? আর যাদের বাড়ি পুড়েছে তারা কি এই দেশের জনগণ না? তাদের প্রতিক্রিয়া দেখানোর সুযোগ কোথায়? মন্ত্রী বললেন এটা সিস্টেম্যাটিক না, ওয়াইড স্প্রেড না। আশ্চর্য কথা, সারা দেশে একযোগে হওয়া সংখ্যালঘু নির্যাতন সিস্টেম্যাটিক না হলে সিস্টেম্যাটিক জিনিসটা দেখতে কেমন হওয়া উচিত সেটা মন্ত্রীর কাছ থেকে একটু বুঝে নেওয়া দরকার। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো রিপোর্ট করেছে, সংখ্যা দিয়েছে, ঘটনার বিবরণ দিয়েছে। এই দলটার জন্ম হয়েছিল ১৯৭৮ সালে জিয়াউর রহমানের হাতে ক্যান্টনমেন্টের ভেতরে। গণতান্ত্রিক দল হিসেবে নিজেদের পরিচয় দেয়, অথচ প্রতিষ্ঠাতা নিজেই ক্ষমতায় এসেছিলেন সামরিক অভ্যুত্থানের সিঁড়ি বেয়ে। হ্যাঁ, 1/11-এর পর আবারও সেই একই চেনা পথ। আর দলের ইতিহাস ঘাঁটলে যা পাওয়া যায় সেটা হলো হাওয়া ভবনের দুর্নীতি, তারিক রহমানের বিরুদ্ধে আদালতে প্রমাণিত দুর্নীতির মামলা, ২১ অগস্টের গ্রেনেড হামলা, শীর্ষ সন্ত্রাসীদের দলীয় পরিচয়। এই দলের মন্ত্রী যখন মব জাস্টিফাই করেন তখন সেটা আসলে খুব একটা অবাক করার কথা না। ১২ ফেব্রুয়ারি ২০২৪ সালে যে নির্বাচন হয়েছে সেটা নিয়ে ক্লিয়ার কাট কথা বলা দরকার। আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে, দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তিকে মাঠের বাইরে রেখে, আর বাকি যারা ছিল তাদের একটা বড় অংশ বয়কট করেছে সেই ভোট। মানুষ ভোট দিতে যায়নি। কেন্দ্রের ছবি দেখলেই বোঝা যায় ভোটার শূন্য বুথে কর্মকর্তারা বসে আছেন। এই নির্বাচনের মাধ্যমে যে সরকার বৈধতা দাবি করছে তারা আসলে কোন জনগণের প্রতিনিধিত্ব করছে সেটা পরিষ্কার না। আর এখানেই মন্ত্রীর মব ইজ রিঅ্যাকশন অফ দ্য পিপল কথাটার ভয়াবহতা প্রকাশ হয়ে পড়ে। সারা দেশে হামের প্রাদুর্ভাবে অন্তত ৩ শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচার দাবি করেছে বিপ্লবী ছাত্র মৈত্রী। বুধবার ৬ মে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। সংগঠনটির নেতাকর্মীরা অভিযোগ করেন যে হামের বিস্তার নিয়ন্ত্রণে সাবেক প্রশাসনের চরম ব্যর্থতা ও টিকা ক্রয় নীতিতে অনিয়ম এই গভীর সংকটের মূল কারণ। তারা অবিলম্বে হামকে মহামারী হিসেবে ঘোষণা করে তা প্রতিরোধে সরকারকে সর্বাত্মক ও জরুরি পদক্ষেপ নেওয়ার জোর আহ্বান জানান। সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, অন্তর্বর্তী সরকার নিজেদের মুনাফার স্বার্থে শিশুদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এবং এই অপরাধে তাদের কঠোর শাস্তি হওয়া দরকার। তার মতে দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮টিতেই বর্তমানে হামের ভয়াবহ প্রকোপ ছড়িয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতালে ৩ শতাধিক শিশুর মৃত্যুর নথিবদ্ধ তথ্য থাকলেও রাজপথে মা-বাবার আহাজারি থামছে না। তিনি অভিযোগ করেন, যখন দেশে শিশুরা মরছিল তখন সাবেক প্রধান উপদেষ্টা ইউনুস জাপানে গিয়ে শিশুদের সঙ্গে পুষ্প বিনিময় করেছেন। সংগঠনটির সভাপতি দিলীপ রায় এই সংকটকে মানবসৃষ্ট আখ্যা দিয়ে বলেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আগামী দিনের সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখা হলেও সেই আগামী বা শিশুদের জীবন আজ বিপন্ন। তিনি আরও দাবি করেন যে নির্দিষ্ট কিছু গোষ্ঠী বাইরে এক কথা বললেও ভেতরে ভেতরে বিজাতীয় শক্তির দিকেই ঝুঁকে আছে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং সাবেক আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এই আবেদন করেন নিহত শিক্ষার্থী উক্কিয় ছাইং মারমার বাবা উসাইমং মারমা। বাদীপক্ষের আইনজীবী এ.কে.এম. শারিফ উদ্দিন মামলার আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে এই বিষয়ে আদেশ পরে দেবেন বলে অপেক্ষমান রেখেছেন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড রেজওয়ানা হাসান এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলম সহ সংশ্লিষ্ট আরও ১৬ জন। উল্লেখ্য যে ২০২৫ সালের ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সহ মোট ৩৬ জন প্রাণ হারান, যাদের মধ্যে ২৮ জনই ছিলেন ওই স্কুলের শিক্ষার্থী। সেই দুঃসহ ঘটনার বিচার বিভাগীয় জবাবদিহিতার লক্ষ্যেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী উত্তেজনার আবহে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গে ভোটের ফল ঘোষণার পরে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসা ছড়িয়ে পড়ায় সীমান্ত এলাকায় বিজিবিকে অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন সেনাদের ৬ জুন থেকে ব্যারাকে ফিরিয়ানো হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। বুধবার বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা থেকে বিজিবিকে বাড়তি সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে। সভার শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে সেখানে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। এর ফলে বাংলাদেশে অনুপ্রবেশ বা পুশ ইন হওয়ার আশঙ্কা রয়েছে। উদ্বেগজনক পরিস্থিতি এখনও তৈরি হয়নি, তবুও আগাম সতর্কতা হিসেবে বিজিবিকে কড়া নজরদারি রাখতে বলা হয়েছে। কোর কমিটির এই সভায় সিদ্ধান্ত হয়েছে পুলিশকে সহায়তায় মাঠে নামানো সেনাদের ৬ জুন থেকে ধাপে ধাপে প্রত্যাহার করা হবে। ২০২৪ সালের ১৯ জুলাই তদানীন্তন আওয়ামী লীগ সরকার কারফিউ জারি করে সেনা মোতায়েন করে। পরে ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মোতায়েন রাখা হয়। এখনও গোটা দেশে, বিশেষ করে শহর বন্দরে ১৭,০০০ সেনা সদস্য দায়িত্ব পালন করছেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফেসবুকে মাদকবিরোধী পোস্ট দেওয়াকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদলের এক নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। হামলায় দরিয়া দৌলত ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ টেটাবিদ্ধ সহ তার বাবা মতিউর রহমান ও বড় ভাই রুহুল আমিন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার দরিয়া দৌলত ইউনিয়নের বাখরনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে বাঞ্ছারামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রহমতুল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মাদকবিরোধী একটি পোস্ট দেন। পোস্টটি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, সন্ধ্যার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। পরবর্তীতে রাত ৯টার দিকে ২০ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রহমতুল্লার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়িতে ব্যাপক ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের মারধর করে। আহত রহমতুল্লাহ বলেন, আমি ফেসবুকে মাদকবিরোধী একটি পোস্ট দিয়েছিলাম, সেখানে কারো নাম উল্লেখ করিনি। এরপরও তারা ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা চালায়। পরে দলবল নিয়ে বাড়িতে এসে আমাকে টেটাবিদ্ধ করে। আমার বাবা ও বড় ভাইকেও মারধর করা হয়েছে। হামলাকারীরা আমাদের ৯টি ঘর ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। তিনি আরও বলেন, মাদক কারবারিদের কারণে গ্রামের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমি শুধু সচেতনতার জন্য পোস্ট করেছিলাম। এই ঘটনায় রহমতুল্লার বোন জামাই হবিউর রহমান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন। বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াসিন বলেন, ফেসবুকে দেওয়া মাদকবিরোধী স্ট্যাটাসকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মামলার পর আলমগীর, ফরহাদ ও জাহাঙ্গীর নামে ৩ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির দীর্ঘ ১৫ বছর ধরে চলা শাসনের অবসান ঘটেছে। রাজ্যপাল আর.এন. রবির সিদ্ধান্তে বর্তমান বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে। ফলে ৭১ বছর বয়সী মমতার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বেরও অবসান হল। ২০১১ সালে প্রথমবার ক্ষমতায় এসে টানা ৩ দফায় পশ্চিমবঙ্গ শাসন করা তৃণমূল নেত্রীর এই অধ্যায় শেষ হল সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের মধ্য দিয়ে। গত ৪ মে প্রকাশিত নির্বাচনী ফলে বিজেপি ২ শতাধিক আসনে জয় পেয়ে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠনের পথ তৈরি করে। তবে সরকার পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দিতে অনীহা দেখান বলে রাজনৈতিক অঙ্গনে সাংবিধানিক জটিলতার আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি জটিল হওয়ার আগেই বৃহস্পতিবার রাজ্যপাল বিধানসভা বিলুপ্ত ঘোষণা করেন। এখন নতুন সরকার গঠন এবং নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। এদিকে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গ জুড়ে সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। রাজ্য পুলিশের তথ্য অনুযায়ী এ পর্যন্ত সহিংসতায় অন্তত ৪ জন নিহত হয়েছেন এবং কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্য জুড়ে ২০০টির বেশি মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায় ২৩ ও ২৯ এপ্রিল ভোট গ্রহণ শেষে ফল ঘোষণার রাত থেকেই বিভিন্ন এলাকায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও পাল্টাপাল্টি সহিংসতা ছড়িয়ে পড়ে। উভয় দলই একে অপরকে দায়ী করছে। পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথের গুলিতে নিহত হওয়ার ঘটনা। বিজেপি এটিকে পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড বলছে। অন্যদিকে তৃণমূলের দাবি, সহিংসতার পেছনে বিজেপি সমর্থিত সন্ত্রাসীরাই দায়ী। পশ্চিমবঙ্গ এখন রাজনৈতিক রদবদলের পাশাপাশি গভীর অস্থির। দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চল, বিশেষ করে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি-ভুক্ত দেশগুলো নিজেদেরকে মধ্যপ্রাচ্যের অস্থিরতা থেকে তুলনামূলকভাবে নিরাপদ ও সুরক্ষিত বলেই দেখে এসেছে। এই ধারণার পেছনে ছিল শক্তিশালী অর্থনীতি, অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং সবচেয়ে বড় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও সেনা উপস্থিতি বহু বছর ধরে এমন এক বিশ্বাস তৈরি করেছিল যে পশ্চিমা জোট তাদের নিরাপত্তার চূড়ান্ত নিশ্চয়তা। কিন্তু সাম্প্রতিক যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান সংঘাত সেই দীর্ঘদিনের বিশ্বাসকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। উপসাগরীয় রাষ্ট্রগুলো এখন এমন এক বাস্তবতার মুখোমুখি যেখানে তাদের কৌশলগত জোট থাকা সত্ত্বেও যুদ্ধের ঝুঁকি, আঞ্চলিক অস্থিরতা এবং প্রতিশোধমূলক হামলার সরাসরি প্রভাব থেকে তারা রক্ষা পাচ্ছে না। বিশ্লেষকদের মতে ২৮ ফেব্রুয়ারির পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ গোটা অঞ্চলের নিরাপত্তা কাঠামোকে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে। অভিযোগ উঠেছে, সম্ভাব্য সংঘাতের আগে উপসাগরীয় মিত্রদের যথেষ্ট সতর্কবার্তা দেওয়া হয়নি, ফলে তারা প্রয়োজনীয় প্রতিরক্ষা প্রস্তুতির সুযোগও পায়নি। যুদ্ধ পরিস্থিতি জটিল হওয়ার পর মার্কিন কূটনৈতিক ও সামরিক কর্মীদের সরিয়ে নেওয়া হলেও উপসাগরীয় দেশগুলোকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকির মধ্যেই থাকতে হয়েছে। এতে অনেকের কাছে স্পষ্ট হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক মানেই সংকটকালে সমান নিরাপত্তা নয়, বরং এই সম্পর্ক অনেকাংশে কৌশলগত স্বার্থ নির্ভর, যেখানে উপসাগরীয় অঞ্চলকে প্রায়ই ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্র হিসেবে দেখা হয়। অঞ্চলটির বিভিন্ন বুদ্ধিজীবী ও নীতি নির্ধারকরা এখন প্রকাশ্যে প্রশ্ন তুলছেন, বহু বছরের কূটনৈতিক বিনিয়োগ, পশ্চিমা লবিং এবং সফট পাওয়ার প্রচেষ্টা কি সত্যিই উপসাগরীয় সমাজকে নিরাপত্তা দিয়েছে, নাকি কেবল অর্থনৈতিক ও জ্বালানি সম্পদের উৎস হিসেবেই তাদের গুরুত্ব দেওয়া হয়েছে? সমালোচকদের ভাষ্য, উপসাগরীয় সমাজগুলোকে আন্তর্জাতিক নীতি নির্ধারণে প্রায় মানবিক বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে শুধু তেল, গ্যাস ও কৌশলগত অবস্থানের নিরিখে মূল্যায়ন করা হয়েছে। ফলে সংকটের সময় এই দেশগুলোর জনগণের নিরাপত্তা ও উদ্বেগ বৈশ্বিক সংহতির কেন্দ্রে জায়গা পায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিভক্ত প্রতিক্রিয়া দেখা গেছে। কোথাও কোথাও উপসাগরীয় দেশগুলোর ক্ষতিকে ভূ-রাজনৈতিক বাস্তবতার অংশ হিসেবে দেখানো হয়েছে, যা অঞ্চলটির মানুষের মধ্যে আরও হতাশা বাড়িয়েছে।
পর্যবেক্ষকদের মতে বর্তমান পরিস্থিতি উপসাগরীয় দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। বহির্নির্ভরশীল নিরাপত্তা কাঠামোর সীমাবদ্ধতা স্পষ্ট হওয়ায় এখন তাদের সামনে বড় প্রশ্ন, ভবিষ্যৎ নিরাপত্তা কি পশ্চিমা শক্তির উপর নির্ভর করে গড়া সম্ভব, নাকি আঞ্চলিক সহযোগিতা, স্বনির্ভর প্রতিরক্ষা ও নতুন কৌশলগত ভারসাম্যের পথে এগোতে হবে। অনেকের মতে উপসাগরীয় অঞ্চলের জন্য এটি শুধু সামরিক বা কূটনৈতিক সংকট নয়, বরং নিজেদের অবস্থান, মর্যাদা ও নিরাপত্তা দর্শন পুনর্বিবেচনার সময়। কারণ বাইরের শক্তির সুরক্ষার যে ধারণা এতদিন অটুট মনে হয়েছিল, তা এখন আর আগের মতো নির্ভরযোগ্য বলে মনে হচ্ছে না।